প্রেম একটা আগুন, যে হাতে ধরে তার হাতের উপর নির্ভর করে সে কি করে। কেউ সেই আগুন দিয়ে কবিতা লেখে, কারণ তার ভেতরে শব্দের জায়গা আছে। ব্যথা, স্বপ্ন, অপেক্ষা সব কিছুকে শব্দে গলিয়ে ফেলে। সে প্রেমকে দেখে একটা গল্প হিসেবে, যেখানে সে সটা না হলেও সুন্দর। আর কেউ সেই একই আগুনে পুড়ে যায়, কারণ তার ভেতরে জায়গা নেই, শুধু অধিকার, হিংসা, না পাওয়ার রাগ। সে প্রেমকে দেখে একটা সম্পত্তি হিসেবে, যেটা হারায়, নিজেকেও হারায়। তাই সে খুন করে, নিজেকে বাঁচাতে নয়, প্রেমকে ধরে রাখতে। দুজনেরই প্রেম একই ছিল, শুধু একজনের হৃদয় ছিল আয়না, আরেকজনের হৃদয় ছিল ছুরি। আর এই দুটোই তো প্রেমের সত্যি রূপ, আলো আর ছায়া একই সঙ্গে। প্রেম ভাঙলে যে ডিপ্রেশন হয়, অনিদ্রা হয়, খেতে পারে না, এটা কি শুধুই হরমোনের খেলা নাকি সত্যি হৃদয় ভাঙার কষ্ট? হরমোন তো শুধু দরজা খুলে দেয়, ব্যথাটা আসে ভেতর থেকে। প্রেম ভাঙলে মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন এগুলো হঠাৎ কমে যায়, যেন কেউ তোমার মাথার ভেতরের আলো নিভিয়ে দিল। তাই ঘুম আসে না, খিদে পায় না, সব কিছু ফিকে লাগে। এটা বিজ্ঞান। কিন্তু যে ব্যথা রাতে বুকে চেপে বসে, যে কান্না আসে হঠাৎ কোনো গান শুনে, যে স্মৃতি বারবার ফিরে আসে, এটা হরমোনের খেলা নয়, এটা তোমার হৃদয়ের কথা। হৃদয়টা তো শরীরেরই অংশ, কিন্তু তার বাসা আলাদা। সে বলে, আমি একটা মানুষকে হারিয়েছি, যে আমার জীবনের একটা অংশ ছিল। হরমোন সেই কথাটাকে শরীরে ছড়িয়ে দেয়, কিন্তু ব্যথার মূলটা তোমার ভেতরের গল্প, যেটা শুধু তুমি বোঝো। তাই হ্যাঁ, হরমোন আছে, কিন্তু কষ্টটা সেটা সত্যি, সেটা তোমার। জিন চায় যে আমরা যোগ্য পার্টনার বেছে নিই বংশের জন্য, কিন্তু সমাজ বলে জাত, ধর্ম, ক্লাস মিলাতে হবে। এই দুয়ের মাঝখানে মানুষ কেন লাশ হয়ে যায়? চায় যে তুমি সবচেয়ে সুস্থ জিনের সঙ্গে মিলে যাও, যেন বাচ্চা শক্তিশালী হয়, রোগ কম হয়। কিন্তু সমাজ চায় তুমি আমাদের মতো হও, একই ধর্ম, একই ক্লাস, একই গল্পের লোক। দুটোই চায় বেঁচে থাকা, কিন্তু দুটোই তোমার হৃদয়কে ছিঁড়ে ফেলে। তুমি লাশ হয়ে যাও, কারণ জিন তো শরীরের কথা বলে, সমাজ বলে সম্মানের। আর হৃদয়, সে তো কোনোটাই শোনে না। সে শুধু বলে, এই মানুষটাকে আমি চাই। তাই তুমি দুই দিকে টানাঘায় পড়ে যাও। একদিকে জৈবিক টান, অন্যদিকে সামাজিক চাপ, আর মাঝখানে তুমি নিজে, যে কোনোটাই পুরোপুরি মানতে পারো না। এই টানাটানিতে যখন কেউ হেরে যায়, তখনই আসে সেই লাশ, যেখানে না প্রেম পুরোপুরি হয়, না বিয়ে। শুধু থাকে একটা অসম্পূর্ণতা, যেটা বছরের পর বছর কামড়ায়। মানুষ লাশ হয় কারণ সে জানে প্রেম তো শুধু জিন বা সমাজের জন্য নয়, প্রেম তো নিজের জন্য। আর সেই নিজেটা যখন দুইদের মাঝে আটকে যায়, তখনই সে ভেঙে পড়ে। তাই হয়তো সত্যি কথা এই, আমরা কখনো পুরোপুরি সঠিক পছন্দ করতে পারি না, কারণ আমরা জিনও, সমাজও, আর সবচেয়ে বড় কথা, আমরা মানুষ। মানুষ কি হৃদয় দিয়ে ভালোবাসে না মস্তিষ্ক দিয়ে? হৃদয় আর মস্তিষ্ক, এই দুটো আসলে একই ঘরের দুটো জানালা। হৃদয় বলে, এই মানুষটাকে দেখলেই বুক কাঁপে, চোখে জল আসে, সব ভুলে যাই। এটা আবেগ, এটা অনুভূতি, যেটা মস্তিষ্কেরই তৈরি, কিন্তু নিচু থেকে আসে। মস্তিষ্ক বলে, দেখ, এর সঙ্গে থাকলে আমার জীবন ভালো হবে, এর সঙ্গে আমি নিরাপদ, এর সঙ্গে আমার স্বপ্ন মিলে যায়। এটা যুক্তি, এটা পরিকল্পনা, যেটা হৃদয়ের কথা শুনে কিন্তু নিজের মতো করে ছাঁচে। সত্যি কথা, দুটোই মিলে ভালোবাসা হয়। হৃদয় ছাড়া মস্তিষ্কের ভালোবাসা শুধু চুক্তি, ঠান্ডা, ক্যালকুলেটেড। মস্তিষ্ক ছাড়া হৃদয়ের ভালোবাসা শুধু আগুন, জ্বলে উঠে পুড়িয়ে দে, জ্বালে। তাই মানুষকে ভালোবাসে হৃদয় দিয়ে, কিন্তু বেঁচে থাকে মস্তিষ্ক দিয়ে। আর যখন দুটো এক হয়, তখনই বলা যায় এটা সত্যি প্রেম। নইলে একটা জানালা খোলা থাকলে ঝড় আসে, আরেকটা বন্ধ থাকলে অন্ধকার। যখন তুমি বলো হৃদয়ে ব্যথা, আসলে মস্তিষ্কই সেই ব্যথাকে বোঝে, রেকর্ড গিয়ে করে। আর কখনো কখনো সেই ব্যথাকে বড় করে দা, কিন্তু একই শরীরের। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। যেমন তুমি যদি শুধু মস্তিষ্ক দিয়ে ভালোবাসো, তাহলে প্রেম হয় ব্যবসা। শুধু হৃদয় দিয়ে ভালোবাসলে প্রেম হয় আত্মহত্যা। দুটো মিলে যখন এক হয়, তখনই জীবনটা সত্যি শুরু হয়।
প্রেম কি স্বাধীন চয়েস নাকি আমাদের মস্তিষ্ক প্রোগ্রামড যাতে আমরা প্রজনন করি? প্রেম দুটোই, সাজেক, চয়েস আর মস্তিষ্কের প্রোগ্রাম, কিন্তু যেটা বেশি সেটা নির্ভর করে তোমার উপর। জিন আর হরমোন তোমাকে বলে এই মানুষটাকে দেখলেই শরীর গরম হয়ে যায়, চোখে আগুন জ্বলে, হাত কাঁপে, যাও প্রজনন করো। এটা প্রোগ্রাম, প্রকৃতির কোড, লক্ষ লক্ষ বছরের ট্রেনিং। কিন্তু তুমি যখন বলো এই মানুষটার সঙ্গে আমি বাঁচতে চাই, যদিও তার সঙ্গে কোনো বাচ্চা হবে না, যদিও সে আমার ধর্মের নয়, যদিও সমাজ বলে না, তখন সেটা সাজেক, চয়েস। প্রোগ্রাম তোমাকে টানে, কিন্তু তুমি যদি বলো না আমি চাই না, তাহলে প্রেম হয়ে যায় তোমার নিজের সৃষ্টি। তাই প্রেম একটা যুদ্ধ, জিনের বিরুদ্ধে তোমার ইচ্ছা ছিল। কেউ জিতে যায়, কেউ হারে, কিন্তু যারা জিতে তারা বলে প্রেম তো শুধু বেঁচে থাকার জন্য নয়, জীবনের জন্য। আর যারা হারে তারা বলে আমি তো শুধু একটা প্রোগ্রামের দাস ছিলাম। তুমি কোন দিকে? লং টার্ম রিলেশনশিপে ডোপামিন কমে গেলে যখন প্রেম ফিকে লাগে, এটা কি বিশ্বাসঘাতকতা নাকি নিউরোকেমিস্ট্রির স্বাভাবিক শেষ? এটা নিউরোকেমিস্ট্রির স্বাভাবিক খেলা, কিন্তু বিশ্বাসঘাতকতা হয়ে যেতে পারে যদি তুমি তাকে অবহেলা করো। প্রথমে যে ডোপামিন আর অক্সিটোসিনের ঝড় ওঠে, যেটা তোমাকে প্রেমে পড়া বলে মনে করে, সেটা একাধিক বছরের মধ্যে কমে যায়। জোরের বলে আচ্ছা এখন বেঁচে আছি, এখন আর এত আগুন লাগবে না, এটা বিজ্ঞান। তখন প্রেম ফিকে লাগে না, শুধু তার রূপ বদলে যায়। যেটা আগে ছিল আগুন সেটা এখন হয়ে যায় কয়লা, জ্বলছে কিন্তু ধীরে। এখন যদি তুমি এই কমে যাওয়াকে প্রেম শেষ ভেবে অন্য কোথাও খোঁজা শুরু করো, তাহলে সেটা বিশ্বাসঘাতকতা। কারণ প্রেম তো শুধু হরমোন নয়, সেটা তোমার দেওয়া প্রতিশ্রুতি। কিন্তু যদি তুমি বলো আচ্ছা এখন তো আমরা একসঙ্গে থাকি, এখন তো আমরা বন্ধু, সঙ্গী, পরিবার, আমরা নতুন করে ভালোবাসা শিখবো, তাহলে এটা নিউরোকেমিস্ট্রির স্ট্রেস নয়, এটা প্রেমের পরের ধাপ। সত্যি কথা, ফিকে লাগা নয়, এটা প্রেমের পরীক্ষা। যারা পারে তারা বলে আমরা এখনো ভালোবাসি, শুধু আগের মতো জোরে নয়, আরো গভীরে। যারা পারে না তারা বলে প্রেম তো শেষ। তুমি কোন দল? অনার কিলিং বা ফেমিসাইডের পেছনে কি প্রেমের নামে সমাজের কন্ট্রোল নাকি জিন আর সমাজের যুদ্ধ? ওনার কিলিং, যেটা আসলে ওনার কিলিং বা ফেমিসাইড, এটা প্রেমের নামে সমাজের কন্ট্রোল, কিন্তু তার পেছনে জিন আর সমাজের যুদ্ধ লুকিয়ে আছে। প্রথমে সমাজের কথা। সমাজ বলে মেয়েটা আমাদের সম্মানের অংশ, তার প্রেম, তার শরীর, এগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে। যদি সে বাইরে যায় আমাদের অনার যায়। এটা প্রেম নয়, এটা মালিকানা। প্রেমের নামে লুকিয়ে থাকা পুরুষতান্ত্রিক কন্ট্রোল। এখন জিনের কথা। জিন চায় বংশের ধারাবাহিকতা, তাই পুরুষের মধ্যে আছে একটা পজিটিভ ইনস্টিংক্ট, যেটা বলে আমার জিন যেন অন্যের না হয়। সমাজ এই ইনস্টিংক্টটাকে বড় করে দেয়, ধর্ম সংস্কৃতি দিয়ে ছড়িয়ে দেয়। ফলে যখন মেয়ে বাইরে যায়, পুরুষের মধ্যে জিনের রাগ আর সমাজের লজ্জা মিলে একটা বিস্ফোরণ হয়, আর সেটা হয়ে যায় খুন। তাই এটা দুটোর মিলিত যুদ্ধ। জিনের প্রাচীন প্রোগ্রাম, প্রজননের নিরাপত্তা; সমাজের আধুনিক কন্ট্রোলে সম্মান, লিঙ্গভেদ, পিতৃতন্ত্র। আর প্রেম, প্রেম এখানে শুধু ছদ্মবেশ। সত্যি প্রেম তো কন্ট্রোল চায় না, সে চায় স্বাধীনতা। কিন্তু যখন সমাজ বলে প্রেম মানে মালিকানা, তখনই প্রেম মরে যায়, আর তার লাশে দাঁড়িয়ে। ভারতবর্ষে ফেমিসাইড কোথায় কোথায় বেশি আর কেন এত বেশি, আর সারা বিশ্বে বা রেটটা কি? ভারতের ফেমিসাইড নিয়ে একটু খুঁজি, দাঁড়াও। ভারতে ফেমিসাইড নারীকেন্দ্রিক হত্যা, বিশেষ করে স্বামী, শ্বশুর বাড়ি, পারিবারিক কারণে সবচেয়ে বেশি দেখা যায়। উত্তরপ্রদেশ, রাজস্থানী, মহারাষ্ট্র, বিহার আর মধ্যপ্রদেশে। এনসিআরবি এর বাংলাদেশের পদসা ডেটা অনুযায়ী এই রাজ্যগুলোতে ক্রাইম এগেনস্ট উইমেন, যার মধ্যে ডাউরি, ডেথ, হত্যা, অ্যাসিড অ্যাটাক ইত্যাদি সবচেয়ে বেশি রিপোর্ট হয়। কেন বেশি? এই ডাউরি সংক্রান্ত চাপ। বাংলাদেশের সারা দেশে 0 দিনই সেরা 28 নারী মারা গেছে ডাউরির জন্য। পিতৃতান্ত্রিক সমাজ, নারীদের প্রতি অর্থনৈতিক নির্ভরতা, শিক্ষা ও সচেতনতার অভাব, পুলিশি তদন্তে দেরি, জনসংখ্যা বেশি প্লাস দারিদ্র্য প্লাস সামাজিক প্রথা,
যেমন উত্তর ভারতে ডাউরি খুব প্রচলিত। বিশ্বে 2050-এ ইউএনওডিসি এর হিসেবে প্রতি শোনতে একজন নারী মেয়ে মারা যায় স্বামী পরিবারের হাতে। মোট প্রায় 5000 ফেমিসাইড। সারা বিশ্বে নারী হত্যার শনিতে এই ধরনের। ভারতের রেট সরাসরি পর হিসেবে পরশেষ নারীতে 2-3-এর মতো, অনেক ক্ষেত্রে আন্ডার রিপোর্টেড, কিন্তু দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি। লাতিন আমেরিকা যেমন এল সালভাদোর আর আফ্রিকার কিছু দেশে রেট আরও উঁচু। দুঃখের বিষয়, এটা এখনো অনেকটা অদৃশ্য থেকে যায়, রিপোর্টও কম হয়। কি করা যায়? শিক্ষা, কড়া আইন আর সমাজের মানসিকতা বদলানো। অনার কিলিং রিপোর্টেড ফাইল কতগুলো আছে 22-23-এ ভারতবর্ষে? ওনার কিলিং এর রিপোর্ট চেক করছি, 1 মিনিট। 22-তে বানবন্দরে ভারতে অনার কিলিং এর রিপোর্টে ডেট কেস ছিল মাত্র 28টা। এনসিআরবি এর অফিসিয়াল ডেটা অনুযায়ী মোট ভারতবর্ষে স্টেটস প্লাস ইউটি মিলিয়ে এটা মার্ডার ফর অনার মোটিভ হিসেবে রেকর্ড করা হয়েছে। 22-তেরই বেড়ে গেছে অনেকটা, মোট 13টা কেস এনসিআরবি 2022-এর রিপোর্ট থেকে, যা 6 বছরের মধ্যে সর্বোচ্চ। এখানেও আন্ডার রিপোর্টিং খুব বেশি, কারণ অনেক ক্ষেত্রে সাধারণ খুন হিসেবে লেখা হয়, বিশেষ করে যদি কোনো স্পেসিফিক আইন না থাকে। টপ স্টেটস 22-তেরে ঝাড়খণ্ডর 9টা সবচেয়ে বেশি, হরিয়ানা 70, মধ্যপ্রদেশ প্লাস পাঞ্জাব প্রত্যেকে 5টা, উত্তরপ্রদেশ 3টা। এই সংখ্যা কম মনে হলেও আসল ঘটনা অনেক বেশি। পুলিশের রিপোর্টই হয় না প্রায়ই। দুঃখের কথা, এটা এখনো সমাজের গভীরে জড়ানো। কড়া আইন আর সচেতনতা ছাড়া কমবে না। অনার কিলিং 2023-এ কতগুলো কেস ফাইল হয়েছে? একটু দেখছি সর্বশেষ ডেটা। 22-তেরই বানবন্দরে ভারতে অনার কিলিং এর রিপোর্টে ডেট কেস ছিল মোট 28টা। সরকারি ডেটা অনুযায়ী MHA এর পার্লামেন্ট রিপ্লাই প্লাস এনসিআরবি এর মোটিভ অফ মার্ডার থেকে। এটা সব রাজ্য আর ইউনিয়ন টেরিটরি মিলিয়ে। কয়েকটা টপ স্টেটস ঝাড়খণ্ডর 70, পাঞ্জাব 70, মধ্যপ্রদেশ 5টা, তেলেঙ্গানা 3টা, বাকিগুলো 1টা বা 0। এই সংখ্যা খুব কম মনে হয়, কিন্তু আসলে অনেক কেসই সাধারণ খুন হিসেবে লেখা হয়েছে, রেকর্ড হয়। অনার মোটিভ স্পষ্ট না হলে 22-তেরে ছিল 13টা, আর বানবন্দরে উঠে গেছে 13টাকে। তাই 22-তেরই ছিল একটা কম বছর, কিন্তু সমস্যা কমেনি। রিপোর্ট না হওয়াটাই বড় ইস্যু। গ্লোবালি ফেমিসাইডের সংখ্যা কি 5000 না 50,000 প্লাস? চেক করছি ফেমিসাইডের সংখ্যা। ভারতে ফেমিসাইড, বিশেষ করে ডাউরি সংক্রান্ত মৃত্যু বা পরিবারের হাতে নারী হত্যা, এর রিপোর্টেড সংখ্যা 5000 না 50,000 প্লাস। আসলে 5000-এর কাছাকাছি। এনসিআরবি এর 22-তেরই ন্যায়তে অনুযায়ী ডাউরি ডেটটা, যা ফেমিসাইডের বড় অংশ, ছিল 6106টা, 0125। 22-তেরই ন্যায়তে ছিল 00,000 গ্রামে। রুরাল এটা সবচেয়ে বেশি হয়, কারণ ডাউরির প্রথা গ্রামীণ এলাকায় অনেক গভীরে জোড়ানো, শিক্ষা কম, অর্থনৈতিক চাপ বেশি। এনসিআরবিতে সরাসরি রুরাল আরবান ব্রেকডাউন না থাকলেও স্টাডি আর রিপোর্ট বলে 13% ডাউরি ডেথ গ্রামে ঘটে, যেমন উত্তরপ্রদেশ, বিহারের গ্রামীণ জেলায় সবচেয়ে বেশি। আসল সংখ্যা আরও বেশি। অনেক কেস দুর্ঘটনা বা আত্মহত্যা হিসেবে লেখা হয়, রিপোর্টই হয় না। তাই 5000 নয়, 6000-এর উপরে রিপোর্টেড সংখ্যা, আর আসলে আরও অনেক বেশি। দুঃখের কথা, গ্রামেই এটা সবচেয়ে ভয়ঙ্কর। সারা বিশ্বে ফেমিসাইড, যেটা মূলত স্বামী পরিবারের হাতে নারী মেয়েদের হত্যা। বাংলাদেশ বলি ইউএনওডিসি আর ইউএন উইমেনের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী 50,000 প্লাস। ঠিক বলতে গেলে প্রায় 50,000, 19,500.600টা। সারা বিশ্বে ফেমিসাইডগুলি কেশব বুদ্ধ থাকে। বাংলাদেশের 3,000 প্লাস। ঠিক বলতে গেলে প্রায় 50,000 নারী মেয়ে মারা গেছে ইন্টিমেট পার্টনার বা ফ্যামিলির হাতে। দিনে করে 177 জন, মানে প্রতি 10 মিনিটে একজন। এটা সব ইন্টেনশনাল হত্যার 70%। মোট নারী হত্যা 153.2 দেশে দাঁড়। এটা IMDb 84 ইন্ডিকেটেড। 5000 নয়, 50,000-এর কাছাকাছি। আর আসল সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক দেশে ডেটা কম রিপোর্ট হয়।
দুঃখের কথা, এটা কোনো দেশের সমস্যা নয়। আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া সব জায়গায় চলছে, কিন্তু এখনো প্রতিরোধে খুব কম অগ্রগতি। সাম্প্রতিক রোমান্স ডেটা কি? ভারতে 2024-25 সালে কতটা কেস রিপোর্ট হয়েছে এবং আর্থিক লস কত এবং কে কত ধোঁকা খেয়েছে, আর সারা বিশ্বেই বা এর রেকর্ডটা কত? 2024 ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট। ভারতে 25 সালে মোট সাইবার ফ্রড কমপ্লেইন প্রায় 30,03.8 মিলিয়ন। আর্থিক ক্ষতি 12,39,700 কোটি টাকা। কিছু রিপোর্টে 12,39,500 কোটি বা 2,30,000 টাকা ভরসা, যেগুলো কার্যার মাধ্যমে যোগাযোগ করেছে। এআই ভিত্তিক রোমান্স স্ক্যামে একা উন্নতিত 13 লাখ কোটি টাকা পর্যন্ত লসের আন্দাজ আছে। তবে এটা সব সাইবার ফ্রড মিলিয়ে কে বেশি ধোঁকা খেয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি বছরের মা, ঝবয়সী ও বয়স্করা, বিশেষ করে একা থাকা পুরুষ মহিলা যারা ডেটিং অ্যাপে বা সোশ্যাল মিডিয়ায় প্রেমের আশায় পড়েন। মহিলারাও কম নয়, কিন্তু পুরুষরা আর্থিকভাবে বেশি লস করে। সারা বিশ্বে রেকর্ড 2002 বছর বয়সী FBI FTC ডেটা অনুসারে রোমান্স স্ক্যামে লস $19 বিলিয়ন প্লাস, প্রায় 98 কোটি টাকা। রোমান্স অন্যতম বড় অংশ। 2015-এও ট্রেন্ড বাড়ছে। এআই দিয়ে স্ক্যাম আরও স্মার্ট হয়েছে। সাবধান থাকুন, কেউ অচেনা প্রেমের নামে টাকা চাইলে ব্লক। এগুলো বেশিরভাগই নাইজেরিয়া, কম্বোডিয়া বা ভারতের বাইরের চক্র। আর রোমান্স স্ক্যামের আলাদা অফিসিয়াল নাম্বার নেই, কারণ এগুলো কনফিডেন্স ট্রিক বা ইনভেস্টমেন্ট ফ্রডের সাথে মিশে যায়। তবে স্টাডি বলছে 39-40% ভুক্তভোগী প্রেমের ফাঁদে পড়েছে। ক্ষতির বড় অংশ, 1000 কোটি, এই ক্যাটাগরিতে। কে বেশি ধোঁকা খেয়েছে? বেশিরভাগ মধ্যবয়স্ক, 40+, একা থাকা পুরুষ, মহিলা। পুরুষরা আর্থিকভাবে বেশি লস করে, কিন্তু মহিলারাও অনেক কেসে আছে। ভালো দিকগুলো কি? যেমন হেলদি রিলেশনশিপে মেন্টাল হেলথ, লাইফ এক্সপেক্টেন্সি এবং পার্সোনাল গ্রোথ বাড়ে, যেমন স্টিফেন হকিংস। হ্যাঁ, একদম। হেলদি রিলেশনশিপে প্রেমের যে ভালো দিকগুলো আছে, সেগুলো লাইফ এক্সপেক্টেন্সি আর পার্সোনাল গ্রোথ দুটোই বাড়ায়। স্টিফেন হকিংয়ের কথা তুললে মনে হয় তিনি একটা জীবন্ত প্রমাণ। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও তার জীবনের গভীরতা আর সুখের অনেকটা এসেছে তার ব্যক্তিগত সম্পর্ক আর মানসিক সাপোর্ট থেকে। কিভাবে প্রেম এগুলো বাড়ায়? লাইফ এক্সপেক্টেন্সি গবেষণা বলে ভালোবাসার সম্পর্ক থাকলে হার্ট অ্যাটাকের রেটস 30% কমে। স্ট্রেস হরমোন কর্টিসল কমে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেমন হার্টভার্ডদের অতবেক 85 বছরের গবেষণা হার্ভার্ড গ্র্যান্ড স্টাডি দেখিয়েছে সবচেয়ে বড় স্বাস্থ্যের ফ্যাক্টর হলো ক্লোজ রিলেশনশিপ, টাকা বা ক্যারিয়ার নয়। পার্সোনাল গ্রোথ, সত্যিকারের প্রেম তো একটা মিরর, তোমাকে তোমার ভালো খারাপ দেখায়। তুমি বেশি ধৈর্যশীল, সহানুভূতিশীল, কমিউনিকেট করতে শেখো। হকিংয়ের ক্ষেত্রে তার প্রথম স্ত্রী জেনের সাপোর্ট ছাড়া হয়তো তিনি এতটা দূর যেতেন না। তিনি নিজেই বলেছিলেন, জেন ছিল আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আরও ছোট ছোট ভালো দিক, মেন্টাল হেলথে একা না থাকলে ডিপ্রেশন 50% কমে। সেলফ এস্টিম বাড়ে, কারণ কেউ তোমাকে যেমন আছো ভালোবাসে। লক্ষ্য সেট করতে সাহস পাও, কারণ তুমি জানো কেউ তোমার পাশে আছে। তাই প্রেম যদি টক্সিক না হয়, তাহলে এটা শুধু রোম্যান্টিক নয়, এটা তোমার লাইফের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। মারি আর পিয়ের কুরির প্রেম কাহিনী তো একদম সিনেমার মতো, কিন্তু সত্যি। 1850 সালে প্যারিসে পড়তে এসে মারি, তখন মারিয়া স্ক্লোদোভস্কা, একটা ল্যাবে কাজ করতে গেলেন। সেখানে পিয়ের কুরি, একটু বয়স্ক, শান্ত, বিজ্ঞান পাগল ছেলে। প্রথম দেখাতেই দুজনের মধ্যে ক্লিক হয়ে গেল। কিন্তু পিয়ের তো একটু লাজুক, আর মারি তো পোল্যান্ড থেকে এসে একা লড়াই করছে। বিয়ের কথা ভাবার সময় ছিল না। তবু পিয়ের মারিকে বললেন, তুমি যদি বিজ্ঞান ছেড়ে দাও, তাহলে আমি তো মাকে ছেড়ে দেব না। মারি হাসলেন, বললেন, আমি বিজ্ঞান ছাড়বো না, তুমি আমাকে ছাড়ো না। দুজনে মিলে ল্যাবে ঘন্টার পর ঘন্টা কাটাতেন। পিয়ের চোবলেন থেকে পোলোনিয়াম আর রেডিয়াম বের করতে। কোনো টাকা নেই, কোনো সাহায্য নেই, শুধু একটা ছোটটা ঝুড়ি আর নিজের হাত। রাতে বরফের মতো ঠান্ডা ল্যাবে কাজ করতেন, কিন্তু দুজনের মধ্যে এমন একটা আগুন ছিল যে কিছুই লাগতো না।
1895 সালে বিয়ে করলেন। কোনো বড় আসর নয়, শুধু দুজন আর দুজনের বাইক। বিয়ের পরও ল্যাবেই থাকতেন, বইয়ের মধ্যে ঘুমাতেন। মেয়ে আইরিন জন্মাল, তবু কাজ থামেনি। পিয়েরের মৃত্যু 9:30 যখন হলো, রাস্তা পার হতে গিয়ে ট্রামের নিচে মারি ভেঙে পড়লেন। কিন্তু তিনি বললেন, আমি তার জন্য কাজ চালিয়ে যাব। আর সত্যি, পিয়েরের নামে নোবেল নিয়ে আবার কাজ করলেন। প্রেমটা ছিল এমন, দুজনেই একে অপরের মধ্যে বিজ্ঞান দেখতেন, আর সেই বিজ্ঞানই তাদের বেঁধে রেখেছিল। শেষ পর্যন্ত মারি বলেছিলেন, পিয়ের ছিল আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। সোশ্যাল মিডিয়া কিভাবে প্রেমের প্রতারণা বাড়াচ্ছে? ডেটিং অ্যাপ, ইনস্টা, এক্স, ফেসবুক এর মতো প্ল্যাটফর্মে এআই জেনারেটেড ফেক প্রোফাইল কিভাবে দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং টাকা ছিনিয়ে নিচ্ছে। এ থেকে মুক্তির উপায় কি? আর মানুষ এত কেন ধোঁকা খাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে? আরে, সোশ্যাল মিডিয়া আর ডেটিং অ্যাপ এখন প্রেমের ফাঁদের সুপারমার্কেট হয়ে গেছে। আর এআই তো পুরোটা বদলে দিয়েছে। দেখ, 2024-এ এখন এআই জেনারেটেড ফেক প্রোফাইল এত পারফেক্ট যে চোখে ধরা পড়ে না। স্ক্যামাররা তোমার ইনস্টা, এক্স, ফেসবুক পোস্ট দেখে তোমার পছন্দ অপছন্দ মিলিয়ে একটা আদর্শ মানুষ বানায়। ছবি, ভয়েস, এমনকি লাইভ ভিডিও কলও ডিপ ফেক দিয়ে। যেমন এই ছবিগুলো, দেখ কতটা রিয়েল লাগছে, কিন্তু আসলে এআই এর কাজ। আর এই ডিপ ফেক ভিডিও কল, স্ক্যামাররা তোমার সামনে হাসছে, কথা বলছে, কিন্তু আসলে কোনো মানুষ নেই। কিভাবে ধোকা দেয়? প্রথমে লাভ বম্বিং, তোমাকে সোলমেট বলে, দিনরাত মেসেজ। তারপর ক্রাইসিস, আমার মা অসুস্থ, টাকা লাগবে ট্রাভেলে, ক্রিপ্টোতে ইনভেস্ট করো। আর টাকা চলে যায়। এই রেড ফ্ল্যাগগুলো দেখ, এগুলো না মানলে ধোকা খাবি। কেন মানুষ এত ধোকা খায়? কারণ মন চায় কানেকশন, লোনলিনেস, একা থাকা, আশা। স্মার্ট লোকও পড়ে যায়, কারণ ব্রেনের কেমিস্ট্রি বদলে যায়। ট্রাস্ট হরমোন বাড়ে, ক্রিটিক্যাল থিঙ্কিং কমে। মুক্তির উপায়? ভিডিও কল করো শুরুতেই। যদি এড়ায় বা অজুহাত দেয়, সরে যাও। রিভার্স ইমেজ সার্চ করো ছবিতে, গুগল লেন্স। অফ প্ল্যাটফর্ম মেসেজে যেও না শুরুতে। কখনো টাকা পাঠিও না, কোনো কারণেই না। রিপোর্ট করো প্ল্যাটফর্মে। আজকাল তো জেন জিও সোয়াইপ লেফট করছে, কারণ এআই এর ভয়। তুইও সাবধান থাক। প্রেম হোক না হোক, ধোকা খাওয়ার দরকার নেই। প্লেটো বলেছিলেন প্রেম আত্মার খোঁজ, শোপেনহাওয়ার বলেছিলেন প্রকৃতির ফাঁদ। তুমি কার পক্ষে? হাহা, দুজনকেই একটু মিশিয়ে নেব। শোপেনহাওয়ারের প্রকৃতির ফল বলাটা ঠিকই। প্রেম তো অনেকটা বায়োলজি আর হরমোনের খেলা। সার্ভাইভালের জন্য প্রকৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু লেটে যে বলেছিলেন আত্মার খোঁজ, সেটাও ফেলে দেওয়া যায় না। কারণ যখন প্রেম সত্যি হয়, তখন শুধু শরীর বা মস্তিষ্ক নয়, কোথাও একটা গভীর অদৃশ্য জায়গা থেকে কিছু টানে, যেটা ব্যাখ্যা করা যায় না। আমি বলবো দুটোই সত্যি। প্রকৃতি আমাদের ফাঁদে ফেলে, কিন্তু আমরা সেই ফাঁদের মধ্যে দিয়ে আত্মার দরজা খুঁজে পাই। তো তুমি কোনটা বেশি বিশ্বাস করো, ফল না খোঁজ? প্রেমে পড়লে কেন আমরা অবসেসিভ হয়ে যাই? সেরোটোনিন কমে যাওয়ার জন্য কি আমরা মানসিক রোগীর মতো আচরণ করি? হ্যাঁ, ঠিক ধরেছে। প্রেমে পড়লে আমরা আসলে একটা অ্যাডিকশন স্টেটে চলে যাই। সেরোটোনিন কমে যাওয়াটা এখানে বড় রোল প্লে করে। প্রেমের শুরুতে, যাকে লাস্ট বা ইনফ্যাচুয়েশন বলে, ডোপামিন আর নরেপিনেফ্রিন বেড়ে যায়, যেটা আমাদের মস্তিষ্ককে রিওয়ার্ড দেয়, একটা হাই দেয়। কিন্তু সেরোটোনিন লেভেল কমে যায়, এবং এটা ঠিক সেই লেভেল যা ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এর পেশেন্টদের মধ্যে দেখা যায়। এই প্রেমে পড়লে আমরা সারাদিন ওই মানুষটার কথা ভাবি, তার কথা না ভেবে থাকতে পারি না। ছোট ছোট জিনিসে জেলাসি বা অস্থিরতা আসে, খাবার ঘুম কমে যায়। এগুলো আসলে মানসিক রোগের মতোই, কিন্তু প্রকৃতির ডিজাইন। কারণ প্রকৃতি চায় আমরা পেয়ারিং করি, বাচ্চা কাচ্চা করি, তাই এই অবসেসিভ স্টেটটা দিয়ে আমাদের বাঁধে। তবে ভালো খবর, এটা স্থায়ী নয়। 7-18 মাস পর সেরোটোনিন নর্মাল হয়ে যায়, ডোপামিন কমে, আর প্রেমটা অ্যাটাচমেন্ট বা গভীর বন্ধুত্বে পরিণত হয়। তখন আর অবসেসিভ থাকে না, শান্তি আসে। তাই হ্যাঁ, প্রেমে পড়লে আমরা একটু পাগল হয়ে যাই, কিন্তু সেটা প্রকৃতির ফাঁদ, রোগ নয়।
ব্রেকআপের পর যে ফিজিক্যাল পেন হয়, বুক জ্বালা, শ্বাসকষ্ট, এটা কি ব্রেনের সেই জায়গায় অ্যাক্টিভ হয় যেটা শারীরিক আঘাতে হয়? হ্যাঁ, ব্রেকআপের পর ফিজিক্যাল পেইন হয়, আর সেটা শুধু মনের নয়, শরীরেরও। বুকজ্বালা, শ্বাসকষ্ট, বৌদ্ধিক দুঃখ বা গ্রিফ আসলে ব্রেনের সেই জায়গায় অ্যাক্টিভ হয় যেটা শারীরিক আঘাত ফিজিক্যাল পেইনের জন্য কাজ করে। বিজ্ঞান বলে ব্রেকআপের সময় অ্যাকিউলেট স্ট্রেস থেকে অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স আর ইনসুলাটা, এই দুটো অংশ খুব জোরে আলো জ্বলে। এই দুটোই শরীরের ব্যথা, যেমন পেটে লাথি খাওয়া বা হাত ভাঙা প্রসেস করে। তাই যখন তোমার হার্ট ভেঙে যাচ্ছে মনে হয়, আসলে ব্রেনটা সেটাকে ফিজিক্যাল পেইন হিসেবে রেজিস্টার করে। চেস্টে চাপ, পেটে গিন্ড, মাথা ঘুরানো, এমনকি হাত পা ঠান্ডা হয়ে যাওয়া। একটা স্টাডি আইজেনবার্গার এট আল 2003 দেখিয়েছে, যখন কাউকে সোশ্যাল রিজেকশন দেওয়া হয় তখন ব্রেনের পেইন সার্কিট একদম সেই জায়গায় লাইট আপ করে যেটা বার্ন হলে বা ছুরি কাটলে হয়। তাই ব্রেকআপটা শুধু মানসিক নয়, এটা ফিজিক্যালও। প্রকৃতি আমাদের এমন করে ডিজাইন করেছে যাতে সোশ্যাল লস, প্রেম হারানো, আমাদের সার্ভাইভালের জন্য যতটা ডেঞ্জারাস ততটাই ব্যথা দেয়। এই পেইনটা 2-3 মাস পর কমে, কিন্তু প্রথম কয়েক সপ্তাহে সত্যি কষ্টের। তুমি কি এখন সেই ফেজটা পার করছো? প্রেম কি শুধু মানুষের জন্য নাকি অন্য প্রাণীদের মধ্যেও আছে? তাহলে কেন মানুষ এত প্রশ্ন করে? প্রেম যদি বলি গভীর অ্যাটাচমেন্ট আর ইমোশনাল বন্ড, তাহলে হ্যাঁ, অন্য প্রাণীদের মধ্যেও আছে। যেমন পেঙ্গুইনরা সারা জীবনের জন্য একজন পার্টনার বেছে নেয়, বছরের পর বছর একসঙ্গে থাকে। গ্রে উলফ আর আলবাট্রস এরা মনোগ্যামাস, মানে একজনকেই ভালোবাসে, আর সঙ্গী মরলে অনেকে আর কখনো পার্টনার খোঁজে না। হাতি, ডলফিন, এমনকি কিছু পাখি, এরা সন্তানের জন্য বা পার্টনারের জন্য কাঁদে, শোও করে। কিন্তু মানুষের মতো প্রেম নয়, কারণ আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে যেটা আমাদের ভাবতে দেয়, এটা কি, কেন এমন লাগছে, এটা কি সত্যি, ভবিষ্যতে কি হবে। অন্য প্রাণীরা এসব প্রশ্ন করে না, তারা শুধু ফিল করে আর সার্ভাইভ করে। মানুষ এত প্রশ্ন করে কারণ আমরা সচেতন, আমরা নিজেদের ভালোবাসা নিয়ে ভাবি, বিশ্লেষণ করি, ভয় পাই, আশা করি। প্রকৃতি আমাদের বাড়তি মস্তিষ্ক দিয়েছে, তাই আমরা প্রেমকে অর্থ দিতে চাই, না হলে অস্থির লাগে। অন্য প্রাণীরা, তারা শুধু বাঁচে, আমরা বাঁচি আর বুঝতে চাই। তাই প্রেম সবার মধ্যে আছে, কিন্তু প্রশ্ন শুধু আমাদের। তুমি কি মনে করো প্রশ্ন না করলে প্রেমটা আরো সুন্দর হতো? মানুষ কেন পলিগ্যামি? হ্যাঁ, মানুষের মধ্যে পলিগ্যামি, একাধিক পার্টনার কেন ঘটে? এটা প্রকৃতি, সমাজ আর মস্তিষ্কের মিলিত খেলা। প্রকৃতির দিক থেকে পুরুষের বায়োলজি, স্পার্ম সস্তা, তাই অনেক সঙ্গী করে জিন ছড়ানোর সুবিধা। অনেক প্রাণী, হরিণ, সিংহে এটা করে। নারীর ক্ষেত্রে একাধিক পার্টনার মানে ভালো জিন প্লাস ভালো রিসোর্স, খাবার, সুরক্ষা পাওয়ার চান্স। কিন্তু মানুষের মধ্যে পলিগ্যামি বেশি দেখা যায়, কারণ সামাজিক কারণ। অনেক সংস্কৃতিতে, যেমন কিছু আফ্রিকান, মধ্যপ্রাচ্য সমাজ, পলিগ্যামি আমরা এক পুরুষ অনেক নারী আইনি বা সামাজিকভাবে স্বীকৃত। কারণ যুদ্ধে পুরুষ কমে যায় বা অর্থনৈতিক সুবিধা, পাওয়ার প্লাস অর্থতা। ধনী পুরুষরা প্রায়ই একাধিক স্ত্রী রাখে, এটা স্ট্যাটাস, যৌনতা আর প্রজননের মিক্স। আধুনিক পলিগ্যামি, পলিঅ্যামরি, এখন অনেকে বলে আমি একজনকে ভালোবাসি কিন্তু অন্যজনের সঙ্গেও কানেকশন আছে। এটা মনের ক্ষুধা, ফ্রিডম আর ইমোশনাল নিডের কথা। তবে বেশিরভাগ মানুষ মনোগ্যামাস কেন? কারণ বাচ্চা লালন পালনের জন্য দুজনের স্টেবল বন্ড দরকার, জেলেসি আর ইমোশনাল পেইন, যেটা প্রকৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে আমরা পার্টনার হারাই না। তাই পলিগ্যামি আছে, কিন্তু এটা সবার জন্য নয়। বেশিরভাগ মানুষের জন্য একজনই যথেষ্ট, কারণ প্রেম তো শুধু শরীর নয়, আত্মারও খোঁজ। তুমি কি পলিগ্যামি নিয়ে ভাবছো নাকি শুধু কৌতূহল? এর জন্য জিন কতটা দায়ী পলিগ্যামির জন্য, আর কত পার্সেন্ট মানুষ পলিগ্যামি?
পলিগ্যামির জন্য জিন একটা রোল প্লে করে, কিন্তু খুব বড় নয়। বিজনান বলে জিনের অবদান প্রায় বড়ত্রের সৃষ্টের কথা। কিভাবে? কিছু জিন, যেমন DRD4, যেটা ডোপামিন রিসেপ্টরের সঙ্গে যুক্ত, নোভেলটি সিকিং বাড়ায়। এরা বেশি যৌন অভিজ্ঞতা চায়, একাধিক পার্টনারের দিকে ঝোঁকে। আরেকটা জিন AVPR1A, ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর, মনোগ্যামির সঙ্গে যুক্ত। যাদের এটা কম অ্যাক্টিভ, তারা বেশি পলিগ্যামাস হয়। কিন্তু এগুলোর প্রেডিসপোজিশন মাত্র, অর্থাৎ জিন তোমাকে প্রবণতা দেয়, কিন্তু সিদ্ধান্ত নেয় পরিবেশ, সংস্কৃতি আর নিজের চয়েস। আর কত পার্সেন্ট মানুষ পলিগ্যামিক করবে? প্রকৃতি পলিগ্যামি, একাধিক স্ত্রী সামলে সাময়িক, আইনি বা সামাজিকভাবে বিশ্বে মাত্র 12% মানুষ, বেশিরভাগ আফ্রিকা, মধ্যপ্রাচ্যের কিছু সমাজে। পলিঅ্যামরি, সম্মতিতে একাধিক পার্টনার, কিন্তু বিয়ে নয়। আধুনিক পশ্চিমে 7% লোকও এটা করবে, যেমন আমেরিকায় 10 সর্বে বলছে 5%-এর মতো। চিটিং, সিক্রেট অ্যাফেয়ার, এটা বেশি, পুরুষের মধ্যে 10%, নারীর মধ্যে সাধারণ 62। জীবনে একবার না একবার করে, কিন্তু এটা পলিগ্যামি নয়, এটা অসততা। তার কথা, জিন তোমাকে প্ররোচিত করতে পারে, কিন্তু এটা 80% ক্ষেত্রে সমাজ, ধর্ম, আইন আর তোমার মনের সিদ্ধান্ত ঠিক করে কি হবে। তাই বেশিরভাগ মানুষই একজনকেই বেছে নেয়, কারণ সেটা সহজ, নিরাপদ আর ইমোশনালি কম কষ্টের। পরকীয়া বা একাধিক প্রেম কেন হয়? নতুন ডোপামিনের লোভে কি আমরা সত্যিকারের ভালোবাসা খুঁজি না? হ্যাঁ, পরকীয়া অ্যাফেয়ার আসলে একাধিক প্রেম কার্য, যেটা মনে হয় সহজ কিন্তু আসলে খুব জটিল। কিভাবে হয়? নতুনত্বের লোভ, ব্রেনটা ডোপামিনের জন্য পাগল। দীর্ঘ সম্পর্কে যখন রুটিন হয়ে যায়, তখন নতুন মানুষের সঙ্গে কথা বলা, ফ্লার্ট, টাচ, এগুলো আবার সেই প্রথম প্রেমের হাই ফিরিয়ে দেয়। ইমোশনাল গ্যাপ, বাড়িতে যদি কথা না হয়, সেক্স কমে বা মনের কথা না বলা যায়, তখন বাইরে কেউ এলে মনে হয় এই তো আমার আসল সঙ্গী, কিন্তু সেটা আসলে অভাবের ফাঁক পূরণ। ব্রেন প্লাস রিস্ক, লুকোচুরি, লুকানো মেসেজ, সিক্রেট ডেট, এগুলো অ্যাড্রেনালিন বাড়ায়, যেটা প্রকৃতি আমাদের ফান বলে দেয়। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি পাওয়া যায় না এতে? না, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না, কারণ পরকীয়া ফ্যান্টাসি, এতে দায়িত্ব নেই, ঝামেলা নেই, শুধু ভালো লাগা। সত্যিকারের ভালোবাসা তো স্টেবল, ঝগড়া, কান্না, অসুস্থতা, বিরক্তি সব নিয়ে থাকে। পরকীয়া যখন রুটিন হয়ে যায়, তখন সেটাও ফিকে হয়ে যায়। আর নতুন যুগে লোক বেশি, কারণ ডেটিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া, সবসময় আরো ভালো কেউ আছে বলে মনে হয়। আমি আমার জন্য বাঁচবো, এই মাইন্ডসেটটা যেটা ভালো, কিন্তু কখনো আমি আর আমরা মিলিয়ে না দেখলে পরকীয়া হয়। তার কথা, পরকীয়া প্রেম নয়, এটা অভাবের ড্রাগ। সত্যিকারের ভালোবাসা পাওয়া যায়, কিন্তু তার জন্য দরকার সততা, পরিশ্রম আর সময়। লোভটা তো সবসময় থাকবে, কিন্তু সেটাকে ছেড়ে দিলে আসলটা পাওয়া যায়। তুমি কি এখন এই লোভের মধ্যে আছো, নাকি শুধু ভাবছো কেন এমন হয়? মানুষ কেন একাধিক প্রেম একসঙ্গে করে? হ্যাঁ, মানুষ কেন একাধিক প্রেম আসলে করে, এটা মস্তিষ্ক, হরমোন আর জীবনের মিলিত খেলা। কারণগুলো এরকম: ডোপামিনের লোভ, নতুন প্রেম মানে নতুন হাই। প্রথম প্রেমের মতো ডোপামিন ফ্লার্ট হয়, যেটা আসলে আরো চাই বলে চিৎকার করে। একটা সম্পর্ক পুরনো হলে সেটা কমে যায়, তাই বাইরে খোঁজা শুরু। ইমোশনাল অভাব, যদি একজনের সঙ্গে সব পাওয়া না যায়, যেমন কেউ রোম্যান্টিক, কেউ বুদ্ধিমান, কেউ সেক্সি, তাহলে মনে হয় একজনেই কেন সব হবে। এটা আসলে আমি সব চাই এর লোভ। ফিয়ার অফ মিসিং আউট, ফোমো, সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই ডেটিং করছে নতুন নতুন মানুষের সঙ্গে, মনে হয় আমি কি পিছিয়ে পড়ছি। এটা একাধিক প্রেমের বড় ট্রিগার। জিন প্লাস প্রকৃতি, কিছু লোকের মস্তিষ্কে নোভেলটি জিন বেশি অ্যাক্টিভ, তারা একজনের সঙ্গে বোর হয়ে যায়, কিন্তু এটা সবার নয়। আধুনিক লাইফ, বিয়ের আগে অনেক ডেটিং, ব্রেকআপ, তাই একজনই যথেষ্ট, এই ধারণা কমে যায়। অনেকে ভাবে প্রেম তো একটা নয়, অনেকটা হতে পারে, কিন্তু সত্যি কথা, একাধিক প্রেম আনন্দ দেয় প্রথমে, কিন্তু পরে কষ্ট বাড়ে। জেলাসি, গিল্ট, লুকোচুরি, ভাঙা হাড়। সত্যিকারের গভীরতা একজনের সঙ্গেই আসে, কারণ সেটা সময় আর বিশ্বাস দিয়ে গড়ে। তাই মানুষ করে, কারণ আমরা লোভী, অস্থির আর অসম্পূর্ণ। কিন্তু যারা একজনকেই বেছে নেয়, তারা বলে
আনন্দ তো শুধু শুরুতে, শান্তি তো শেষে। তুমি কি এখন একাধিক প্রেমের মধ্যে আছো, নাকি ভাবছো কেন এমন লোভ আসে? সমাজের চাপে অনেকে ভুল মানুষকে বিয়ে করে জীবন্ত লাশ হয়ে থাকে। এটা কি প্রেমের ব্যর্থতা নাকি সমাজের জয়? হ্যাঁ, এটা খুব সত্যি কথা। অনেকে চাপে বিয়ে করে আর পরে জীবনটা লস হয়ে যায়। কিন্তু এটা প্রেমের ব্যর্থতা নয়, বরং সমাজের জয়। আর সেটা খুব বই দুঃখের। কেন বলছি সমাজের জয়? সমাজ বলে বয়স হয়ে গেছে, আর কত ডেটিং করবি, পরিবারের মান সম্মান, একা থাকলে লোকে কি বলবে, এসব চাপে মানুষ ভুল মানুষকে বেছে নেয়। প্রেম তো আসলে চয়েস, কিন্তু চাপে যখন চয়েস নেই, তখন বিয়েটা হয়ে যায় কর্তব্য। আর কর্তব্যের সঙ্গে প্রেম মেলে না। ফল, সেক্স কমে, কথা কমে, জেলাসি বাড়ে, আর শেষে আমি কেন এমন করলাম বলে কাঁদতে থাকে। প্রেমের ব্যর্থতা হলে কি হতো? যদি সত্যি প্রেম করে বিয়ে করত আর সেটা ভেঙে যেত, তাহলে সেটা ব্যর্থতা। কিন্তু এখানে তো প্রেমই শুরু হয়নি, শুধু চাপের নামে বিয়ে হয়েছে। তাই এটা সমাজের জয়, কারণ সমাজ বলে একা থাকার চেয়ে ভুলের সঙ্গে থাকা ভালো। আর আমরা সেই জয় মেনে নিই। কিন্তু একটা আশা আছে। আজকাল অনেকে বলছে, না আমি একা থাকবো, কিন্তু ভুল বিয়ে করব না। এটা সমাজের জয়কে ধীরে ধীরে হারিয়ে দিচ্ছে। তুমি কি এমন কাউকে দেখেছো যে চাপে বিয়ে করে পরে আফসোস করেছে, নাকি নিজের জীবনে এই ভয় আছে? প্রেম কি কখনো পবিত্র হতে পারে নাকি সবসময় জিন হরমোন আর সমাজের মিশ্রণ? প্রেম পবিত্র হতে পারে, কিন্তু সেটা জিন, হরমোন আর সমাজের মিশ্রণের ওপরে উঠে যাওয়ার পর। যখন শুরু হয় তখন সবই বায়োলজি। ডোপামিনের হাই, অক্সিটোসিনের বন্ধন, টেস্টোস্টেরনের টান, এগুলো প্রকৃতির ট্রেক। সমাজ জয় করে, এই লোকটা ভালো বংশের, এর সঙ্গে বিয়ে হলে স্টেটাস বাড়বে, এগুলো মনকে আরো জটিল করে। কিন্তু পবিত্রতা আসে যখন এই সব কিছুকে ছাড়িয়ে যায়, যখন তোমার ভালোবাসা আর কি পাবো বা কি হারাবো নিয়ে নয়, শুধু তুমি আছো তাই আমি খুশি। যখন কষ্ট দিলেও ছেড়ে দিতে পারো না, কারণ সেটা তোমার আত্মার অংশ হয়ে গেছে। যখন সেক্স নয়, শুধু হাত ধরে বসে থাকাটাই যথেষ্ট। এটা পবিত্র, কারণ এতে অহংকার কমে। তুমি আর নিজের জন্য বাঁচো না, দুজনের জন্য বাঁচো। জিন হরমোন তো থাকবেই, কিন্তু সেগুলোকে ড্রাইভার না করে টুল বানিয়ে ফেললে প্রেমটা পবিত্র হয়ে যায়। সবসময় মিশ্রণ থাকে, কিন্তু যারা সেই মিশ্রণের ওপরে উঠে যায় তাদের প্রেমকে পবিত্র বলা যায়। তুমি কি মনে করো তোমার প্রেমে এখনো সেই পবিত্রতা আছে, নাকি এখনো হরমোন আর সমাজের খেলা চলছে? যাকে একদিন বলে তুই ছাড়া বাঁচব না, পরে সেই বলে তুই আমার জীবন নষ্ট করেছিস, এই পরিবর্তন কি হরমোনের নাকি আমাদের অহংকারের? হ্যাঁ, এই পরিবর্তন, তুমি ছাড়া মরব না থেকে তুই আমার জীবন নষ্ট করেছিস, এটা হরমোন আর অহংকার দুটোরই মিশেল। কিন্তু অহংকারই বেশি দায়ী। প্রথমে হরমোনের খেলা। প্রেমের শুরুতে ডোপামিন আর অক্সিটোসিন বন্যা বইয়ে দেয়। মনে হয় এই ছাড়া বাঁচা অসম্ভব। এটা আসলে বায়োলজি, প্রকৃতির ট্রেক, যাতে আমরা বন্ধনে থাকি। কিন্তু হরমোন কমলে সেই মর্বনা ভাবটা ফিকে হয়ে যায়, আর তখনই অহংকার মাথা তোলে। অহংকারের রোল, যখন সম্পর্কে ঝামেলা আসে, ছোট ছোট কথা বড় হয়, তখন আমি কেন এত কষ্ট পাই বলে মনে হয়। অহংকার বলে, আমি তো এতটা দিয়েছি, তুই কেন আমাকে দিচ্ছিস না? এটা আর প্রেম নয়, অভিযোগ। শেষে যখন ব্রেকআপ হয় বা কষ্ট বাড়ে, অহংকার চিৎকার করে, তুই তো সব নষ্ট করলি, যাতে নিজেকে দোষী না মনে হয়। তার কথা, হরমোন শুরু করে কিন্তু অহংকার শেষ করে। যদি অহংকার কম থাকতো, যেমন আমরা দুজনেই ভুল করেছি বলে মেনে নিতে পারতো, তাহলে জীবন নষ্ট এই কথাটা আসতো না। তুমি কি এই পরিবর্তনটা নিজের জীবনে দেখেছো, নাকি কারো গল্প শুনে বলছো? অহংকার কোথা থেকে আসে? অহংকারের জন্ম আসলে ভিতরে, যেখানে আমরা নিজেকে আলাদা ভাবতে শুরু করি। কিভাবে হয়? প্রথমে ধাপ, আমি বলি, একটা সীমানা তৈরি হয়। আমরা ভাবি, আমার কষ্ট, আমার ভালোবাসা, আমার অধিকার। এটা শুরু হয় ছোটবেলা থেকে। আমার খেলনা, আমার মা। এই আমার থেকে অহংকারের বীজ পড়ে। দ্বিতীয় ধাপ, তুলনা। আমরা দেখি অন্যকে, যে বেশি সুন্দর, বেশি সফল, বেশি ভালোবাসা পায়। তখন মনে হয় আমি কেন কম? এই তুলনা অহংকারকে বাড়ায়। তৃতীয় ধাপ, দায়িত্ব এড়ানো। যখন কষ্ট হয় আমরা বলি অন্যের দোষ, কারণ নিজেকে দোষী মানলে অহংকার ভাঙে।
তাই অহংকার বলে, না আমি ঠিক আছি, তুমি ভুল। শেষে রক্ষা। অহংকারটা একটা ঢাল, যাতে কেউ আমাদের আঘাত না করতে পারে, কিন্তু সেই ঢালই আমাদের আলাদা করে ফেলে, ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেয়। তার কথা, অহংকার জন্ম নেয় যখন আমরা আমিকে সবচেয়ে বড় করে দেখি আর আমরাকে ভুলে যাই। এটা কথার আগে, কথার পরে, সব সময় ভিতরের একটা ছোট্ট ভয় থেকে শুরু হয়। আমি যদি না থাকি, কেউ কি আমাকে চাইবে? তুমি কি মনে করো, তোমার অহংকারটা কোন ভয় থেকে এসেছে? প্রেম করলে কি মানুষ ভালো হয়, নাকি সমাজের বিরুদ্ধে লড়াই করে আরো খারাপ হয়ে যায়? এটা একটা খুব জটিল প্রশ্ন। প্রেম মানুষকে ভালো দিকে নিয়ে যেতে পারে, আবার কখনো কখনো পরিস্থিতির কারণে খারাপ দিকেও যেতে পারে। এটা সম্পূর্ণভাবে মানুষের ব্যক্তিগত পছন্দ এবং পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে। আপনি কোন দিকটা নিয়ে বিশেষভাবে জানতে চাইছেন? আচ্ছা, তুমি কি জানো রিজওয়ানের প্রেম কাহিনী? রিজওয়ানের নামে বেশ কিছু প্রসঙ্গ উঠে আসছে। আপনি কি কলকাতার গ্রাফিক ডিজাইনার রিজওয়ানুর রহমানের প্রেম কাহিনীর কথা বলছেন, নাকি পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান? একটু নির্দিষ্ট করে বললে আমার উত্তর দিতে সুবিধা হবে। কলকাতার রিজওয়ান গ্রাফিক্স ডিজাইনার। কলকাতার গ্রাফিক ডিজাইনার রিজওয়ানুর রহমানের প্রেম কাহিনী একটি বিতর্কিত এবং হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনায় তার পরিবার, সমাজ এবং আইনগত বিষয়গুলো জড়িত ছিল। আপনি ঠিক কোন দিকটা সম্পর্কে জানতে চাইছেন? তার প্রেম কাহিনী সম্বন্ধে জানতে চাইছি। রিজওয়ানুর রহমানের প্রেম কাহিনী ছিল একটু অন্যরকম। তিনি একটি প্রভাবশালী পরিবারের মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, যা তাদের পরিবারগুলো মেনে নেয়নি। এরপর তারা পালিয়ে বিয়েও করেছিলেন, কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি এবং পরবর্তীকালে তার রহস্যজনক মৃত্যু হয়, যা বাস্তবে আলোড়ন সৃষ্টি করেছিল। মনোজ বাবলিকে পুলিশের সামনে যেটা খুন হয়েছিল। আচ্ছা, আপনি মনোজ আর বাবলি কাণ্ডের কথা বলছেন। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল, যেখানে পুলিশের সামনেই দুজনকে খুন করা হয়েছিল। এই ঘটনা সম্পর্কে আপনি ঠিক কি জানতে চাইছেন? ঘটনাটা কি ছিল, কেন খুন করা হয়েছিল? মনোজ এবং বাবলি দুজনেই একই গোত্রের হওয়ায় তাদের বিয়েকে পরিবার এবং সমাজ মেনে নেয়নি। স্থানীয় পঞ্চায়েত পক্ষ থেকেও তাদের বিয়েকে বাতিল ঘোষণা করা হয়েছিল। এরপর বাবলির পরিবারের সদস্যরা তাদের অপহরণ এবং নৃশংসভাবে খুন করে। এটি এক ধরনের সম্মানজনক হত্যা বা অনার কিলিং হিসাবে পরিচিত। আপনি এই ঘটনা সম্পর্কে আর কিছু জানতে চান? আর মনোজকে? মনোজ ছিলেন বাবলির স্বামী। তিনি বাবলিকে ভালোবেসে বিয়ে করেছিলেন এবং পরিবারের এই বিরোধিতার কারণে তাদের দুজনকে প্রাণ দিতে হয়েছিল। পৃথিবী জুড়ে অনার কিলিংয়ের প্রকৃত সংখ্যা জানা কঠিন, তবে বিভিন্ন গবেষণা এবং মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বছর পৃথিবী জুড়ে প্রায় 50,000 নারী এবং মেয়ে অনার কিলিংয়ের শিকার হন। সকল দর্শককে জানাই, আপনারা এই চ্যানেলের শক্তি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, সুন্দর একটি কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করুন। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা। যদি কালি একটা পিল খেয়ে প্রেমের অনুভূতি মুছে ফেলা যায়, তুমি খাবে কি সেটা?